দোতলায় উঠে টোকা দিতে দরজা খুললেন এক ভদ্র মহিলা। অপরিচিত মানুষ দেখে তার মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই বলে দরজা বন্ধ করতে চাইলেন। তখনই ভেতর থেকে এলেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি, লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরা। এতে কিছুটা বিব্রত ও লজ্জিত হলেন ভদ্র মহিলা। যিনি এলেন তিনি নুরুল ইসলাম ভূঁইয়া। তার কাছে যাওয়া এক সময়ের শীর্ষ এক সন্ত্রাসী সম্পর্কে জানতে। উদ্দেশ্য জেনে প্রথমে কিছুটা ইতস্তত করলেন নুরুল ইসলাম। পরে ঘরে বসতে বসতে শার্ট পরতে গেলেন। ঘরে যেতে যেতে শোনা গেল ভদ্র মহিলার কণ্ঠ। আর কতদিন যে বইয়া বেড়াইতে হইব, এত বছর পরেও পিছ ছাড়ল না। যাকে নিয়ে এই কথাগুলো বলা, তিনি শহীদুল ইসলাম শহীদ। পুলিশের খাতায় যার নাম ডাকাত শহীদ। রাজধানীর ভয়ঙ্কর এক সন্ত্রাসী। মুন্সিগঞ্জ থেকে এসে যিনি পুরান ঢাকায় গড়ে তুলেছিলেন অপরাধের সাম্রাজ্য। বাসে ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, খুন, সব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তৈরি করেছিলেন একটি অপরাধী দল। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান জোরদার হলে একসময় পরিবার সহ পালিয়ে গিয়েছিলেন কলকাতায়। সেখান থেকেও ফোনে নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগৎ। একদিন পুরান ঢাকার কাউন্সিলর যুবদল নেতা আহমদ হোসেনকে ফোন করেন ডাকাত শহীদ। ফোনে তিনি হুমকি দিয়ে বলেন, টুপিওয়ালা, তোর দিন শেষ। এই হুমকির 3 মাস পর আহমদ হোসেনের লাশ পড়ে। সূত্রাপুর থানার এসআই গৌতম রায়কে কলকাতা থেকে মোবাইল করেছিলেন ডাকাত শহীদ। ফোনে তিনি পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছিলেন। এরপরে পুরান ঢাকায় গুলি করে হত্যা করা হয় এসআই গৌতম দাসকে। শুধু এই দুটি ঘটনাই নয়, ডাকাত শহীদ যাকে ফোনে হুমকি দিতেন তার লাশ পাওয়া যেত রাস্তায় কিংবা নর্দমায়। পুরান ঢাকায় ডাকাত শহীদের অপকর্ম ছিল সন্ত্রাসের কিংবদন্তি তুল্য। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, জুরাইনে তিনি অন্যের ভাড়াটে হিসেবে জমি দখল করে দিতেন, সঙ্গে চাঁদাবাজি তো ছিল। তখনই তিনি আলিম কমিশনার সহ 2 জনকে খুন করেন। এর কিছুদিন পর তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ী বাবা ছেলেকে খুন করে আলোচনা চলে আসে। সবাই তাকে এক নামে চিনতে শুরু করে। নাম বললে দিয়ে দেন চাহিদা মতো চাঁদার টাকা। রাজধানীর পুরান ঢাকায় এমন কেউ নেই যিনি ডাকাত শহীদের নাম শোনেন, আর এমন কোনো ব্যবসায়ী নেই যিনি ডাকাত শহীদকে চাঁদা দেননি। তবে সামনাসামনি তাকে দেখা লোকের সংখ্যা হাতে গোনা। ডাকাত শহীদ কতগুলো খুন করেছেন তার কোনো পরিসংখ্যান আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও নেই। শুধু যেসব ঘটনার মামলা হয়েছে তার হিসাব দিতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের হিসাবে 8টি খুনের মামলা সহ 1.5 ডজন মামলা ছিল ডাকাত শহীদের বিরুদ্ধে, কিন্তু বাস্তবে তার খুনের সংখ্যা অর্ধ শতাধিক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, 38টি মামলার হিসাব তাদের কাছেই ছিল, আর জিডির সংখ্যা 1000-এরও বেশি। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডাকাত শহীদের হাতে যারা খুন হন তাদের মধ্যে আছেন ওয়ার্ড কমিশনার আলিম সহ 2 জন, তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রেম কৃষ্ণ ও তার ছেলে অ্যাডভোকেট হাবিবুর রহমান মণ্ডল, ওয়ার্ড কমিশনার বিনয় কৃষ্ণ, ছাত্রদল নেতা ছগির আহমেদ, যুবলীগ নেতা শিমুল ও কমিশনার আহমদ হোসেন। কেরানীগঞ্জের ববি ছাত্রদল নেতা লাসানিও তারই হত্যার শিকার। বিগত বিএনপি জামায়াত জোট সরকার আমলে কেরানীগঞ্জের হাসনাবাদ ও পরে গ্যান্ডারিয়ায় একই দিনে 6 জনকে হত্যা করেছিলেন এই ডাকাত শহীদ। বন্দুকযুদ্ধে নিহত হওয়ার আগে পর্যন্ত ভুয়া পাসপোর্ট বানিয়ে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার পেতেছিলেন কলকাতা এক ভাড়া বাড়িতে। কলকাতায় পালানোর আগে বড় মেয়েকে ঢাকাতেই বিয়ে দিয়েছিলেন। 2 ছেলে মেয়ের পড়াশোনাও চলছিল কলকাতায়। একমাত্র ছেলে 17 বছর বয়সে 2008 সালে কলকাতার বাসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। শহীদের মৃত্যুর পর অর্থকষ্টে পড়েন তার স্ত্রীও। এক পর্যায়ে ছোট মেয়েকে নিয়ে দেশে ফিরে আসেন। প্রথমে বড় মেয়ের স্বামী এক আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন, এখন ঢাকার কমলাপুরে শহীদের নিজ বাড়িতে বসবাস করছেন। 2012 সালে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন 25টি হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী।
তবে শহীদের স্ত্রী ও 2 মেয়ের সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই নুরুল ইসলামের। নুরুল ইসলাম জানান, শহীদ মারা যাওয়ার পরদিন সর্বশেষ তার স্ত্রী সালেহার সঙ্গে কথা হয়েছিল। সে সময় সালেহা তাকে বলেছিলেন, শহীদের ব্যাপারে র্যাবকে তথ্য দিয়ে সহায়তা করেছিলেন জুরাইনেরই আরেক সন্ত্রাসী। পরিবার সহ নাগরিকত্ব নিয়ে সে সময় মালয়েশিয়ায় পলাতক ছিলেন এই সন্ত্রাসী। ভারতে পলাতক অবস্থায় সেই সন্ত্রাসীর দাওয়াতে স্ত্রী সন্তান সহ মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপালে ঘুরতে গিয়েছিলেন শহীদ। কলকাতায় থাকলেও দেশ থেকে বিপুল টাকা যেত শহীদের কাছে। ওই টাকা হাতানোর ফন্দি এঁটেছিল শহীদের সেই সন্ত্রাসী বন্ধু। সেজন্য একবার শহীদকে নেপালে মেরে ফেলার ব্যর্থ চেষ্টাও করা হয়েছিল। নুরুলের ধারণা, শুরু থেকে শহীদকে তার স্ত্রী, ভাইয়ের পরিবার থেকে দূরে রাখার চেষ্টা করতেন। এর পেছনে সম্পত্তি একটি বড় কারণ। তাই বেঁচে থাকতে শহীদ মায়ের খোঁজ খবর নিলেও ভাইয়ের সঙ্গে তেমন কথা বলতেন না। একে অপরের বাড়িতেও কারো যাতায়াত ছিল না। নুরুল বলেন, বন্দুকযুদ্ধে মৃত্যুর পর শহীদের লাশ পড়েছিল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে। অনেকেই দল বেঁধে লাশ দেখতে গিয়েছিলেন, তবে লাশ নিতে কেউ যায়নি। পরে র্যাব তাকে নিয়ে লাশ হস্তান্তর করে। রাতে আজিমপুর কবরস্থানেও দাফন করা হয়। তিনি বলেন, শহীদের লাশ কবরে নামানোর পর মাথা তুলে দেখি কবরস্থানে 3-4 জন ছাড়া আর কেউ নাই। ভাইকে নিয়ে এতক্ষণ বিস্তর অভিযোগ করলেও এবার ভ্রাতৃত্ব সুলভ আবেগ ফুটে ওঠে তার চোখে মুখে। কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলেন, ভাইয়ের মতো শত্রু নাই, ভাইয়ের মতো মিত্র নাই, সবকিছুর উপরে সে আমার ভাই।